সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চাঞ্চল্যকর তথ্য, শুধু ভূখণ্ড পেতে চীন সীমান্ত বিরোধ জিইয়ে রাখছে তা কিন্তু নয়। এ নিয়ে জানাবো বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার সৌদির। আবারও অত্যাধুনিক সেই সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। তুরস্কের জাহাজে তল্লাশি, ইইউ, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব। ভারতে শপথ অনুষ্ঠানে হিন্দুস্তান শব্দে আপত্তি, বিধায়ককে পাকিস্তান যাওয়ার পরামর্শ। হংকংয়ে সরকার বিরোধী আন্দোলন, 3 স্বাধীনতাকামীর দায় স্বীকার। আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য বাইডেন মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা। এবং সবশেষে জানাবো, ধেয়ে আসছে সাইক্লোন নিভার, ভারতে রেড অ্যালার্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুধু ভূখণ্ড পেতে চীন সীমান্ত বিরোধ জিইয়ে রাখছে তা কিন্তু নয়। চীন ভারত 1962 সালের যুদ্ধ এবং লাদাখ অঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ বিশ্লেষণ করতে গিয়ে কৌশলগত বিশেষজ্ঞ বার্টিল লিন্টনার লিখেছেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে চীন অভিযোগ তুলে থাকে যে তার ভূখণ্ড জবরদখল করা হয়েছে, ওটা ফেরত দিতে হবে, ফিরিয়ে দাও ভঙ্গি করতেই থাকে। এসব দেখে মনে হতে পারে ন্যায্য দাবি জানানো হচ্ছে। ব্যাপারটি সব সময় তা নয়। এশিয়া টাইমসে প্রকাশিত নিবন্ধে বার্টিল লিন্টনার আরও বলেছেন, শুধু নিজের ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য চীন সীমান্ত বিরোধ জিইয়ে রাখছে এমনটা ভাবা ঠিক নয়। বেজিং অনুসৃত পররাষ্ট্রনীতির বিশেষ উপাদানগুলোর একটি হচ্ছে প্রতিবেশী দেশের কাছ থেকে বাণিজ্য, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে ব্যাপক ভিত্তিক ছাড় কবজা করার জন্য ইচ্ছাকৃতভাবে সীমান্ত সম্পর্ক তেতো করে রাখো। সমাধান করছি বলে সমস্যাটা জিইয়ে রাখো। বিরোধ তৈরির জন্য ছোট তৈরি করাটাও মজাদার। নেপালের সঙ্গে চীনের বিরোধ তৈরি হয় হিমালয়ের শৃঙ্গ এভারেস্টের উচ্চতা নিয়ে। নেপাল বলে এর উচ্চতা 8,848 মিটার আর চীন বলে 8,844 মিটার। বিষয়টি তেতো করার মতলবে সীমান্তে নেপালের মাটিতে 11টি দালান তুলেছে চীন। শুরু হলো সীমান্ত বিরোধ। অরুণাচল প্রদেশ কার, সারা দুনিয়া বলবে ভারতের। শুধু চীন বলছে ওটা আমাদের। কমিউনিস্ট দুনিয়ার মাতাব্বরি নিয়ে মানসিক সংঘাত চলছিল বেইজিং ও মস্কোর মধ্যে। পেশি শক্তি হাজির করার অজুহাত দরকার। তাই 1969 সালে উসুরি নদীর কয়েকটি দ্বীপের মালিকানা দাবি করে চীন। ফলত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধ হয় চীনের। লিন্টনার লিখেছেন, ইদানিং বিস্ময়কর একটি দাবি উচ্চারণ করছে চীন। বলছে, রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরটি একদা ছিল চীনের। তখন এই শহরের নাম ছিল হাইশেন ওয়াই। নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার সৌদির। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার সৌদি আরব ভ্রমণ করেছেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সাথে একটি গোপন বৈঠক করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ খবর অস্বীকার করেছেন এবং নেতানিয়াহু কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েল সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের অন্যতম মধ্যপন্থী পন্থার মধ্যস্থতাকারী হিসাবে দেখছে, যা ইরানকে চ্যালেঞ্জ জানাতে পারে। নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা ফাঁস হয় যখন ইসরায়েলি সাংবাদিকরা টুইটারে পোস্ট করেন যে একটি ব্যক্তিগত প্লেন লোহিত সাগর উপকূলে সৌদি আরবে তেল আবিব এবং নেউমের মধ্যে বিরল ভ্রমণ করেছে। নেতানিয়াহু অতীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে একই বিমান ব্যবহার করেছিলেন এবং এই স্থানটিতেই সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন। পম্পিও সে সময় মধ্যপ্রাচ্যে তার 7 রাষ্ট্রীয় সফরের সমাপ্তিতে ছিলেন। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার শেষ সফর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পম্পিওর এই বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরানের বিষয়ে তার ভবিষ্যৎ নীতি। ইসরায়েলের প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা জ্যাকব নাগেল বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতিমালা বিষয়ে একটা অস্বস্তি কাজ করছে। তিনি বলেন, ইরান পারমাণবিক শক্তি হয়ে উঠবে বলে আশঙ্কা করছে সৌদি আরব ও ইসরায়েল।
ইসরায়েল যখন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, তখন তেল সম্পদ সমৃদ্ধ সৌদি আরবকে পার্সিয়ান উপসাগরের গুরুত্বপূর্ণ দেশ হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েল দীর্ঘকাল সৌদিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, তবে সৌদি আরব বরাবরই বলে আসছে যে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের সমস্যা সমাধান করতে হবে। এ খবর জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। আবারও অত্যাধুনিক ব্রাহ্মস সুপারসোনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই পরীক্ষা করা হয়। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভেদ করতে সফল হয়েছে। এর আগেই ওই ক্ষেপণাস্ত্রের এক দফা পরীক্ষা হয়ে গিয়েছিল গত মাসে, তবে চূড়ান্তভাবে তা পরখ করে নিতেই ছিল এদিনের পরীক্ষা। তাতেও মিলল সাফল্য। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় ওই পরীক্ষা করা হয়। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এই পরীক্ষাটি করে। এদিন একটি দ্বীপ থেকে এটি ছোড়া হলে সেটি অন্য দ্বীপে থাকা লক্ষ্যবস্তুকে গিয়ে নিখুঁতভাবে আঘাত করে। নভেম্বরের শেষ সপ্তাহে দেশের ভান্ডারে থাকা শক্তিশালী অস্ত্রটির পরীক্ষা করা হবে। এর আগে গত 18 অক্টোবর আরব সাগরে ভারতীয় নৌসেনার অত্যাধুনিক রণতরী বা স্টেলথ ডেস্ট্রয়ার INS চেন্নাই থেকে লক্ষ্যে আঘাত করে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রটি। ব্রাহ্মস ঘণ্টায় 3700 কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। এই ক্ষেপণাস্ত্রের নিশানা নিখুঁত। 2006 সালে স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় এটি। প্রাথমিকভাবে এর মারণ ক্ষমতা 290 কিলোমিটার থাকলেও এখন 400 কিলোমিটার দূরে গিয়েও লক্ষ্যভেদ করতে সক্ষম বলে জানা গেছে। ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রাহ্মস তৈরি করে ফেলার পর গোটা বিশ্বের সমর বিশারদদের নজর কেড়ে নিয়েছে এই ক্রুজ মিসাইল। কয়েকদিন আগে জানা যায় ফিলিপাইন্সকে যৌথভাবে ব্রাহ্মসের যোগান দিতে চলেছে দুই দেশ। শুধু ফিলিপাইন্স নয়, ইন্দোনেশিয়া সহ মধ্য এশিয়ার একাধিক দেশকেও এই মিসাইলটি দেওয়া হবে। তুরস্কের জাহাজে তল্লাশি, EU, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব। ভূমধ্যসাগরে লিবিয়া অভিমুখী তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজে তল্লাশি করার প্রতিবাদ জানাতে আঙ্কারায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন বা EU, জার্মানি ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্ক সোমবার প্রথমে অভিযোগ করে জার্মান নৌবাহিনীর সদস্যরা তুরস্কের বাণিজ্যিক জাহাজ রোজেলিনে অবৈধভাবে অনুপ্রবেশ করে এটিতে তল্লাশি চালিয়েছে। এর কয়েক ঘণ্টা পর ওই 3 রাষ্ট্রদূতকে তলব করা হয়। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রবিবার গ্রিসের পেলোপনিস উপত্যকার কাছে দেশটির জাহাজে যে তল্লাশি চালানো হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, কারণ আন্তর্জাতিক পানিসীমায় এই ধরনের তল্লাশি চালানোর কোনো অধিকার কারণেই। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ আকসাভি অভিযোগ করেছেন, জার্মান নৌবাহিনীর যুদ্ধজাহাজ হামবুর্গ থেকে দেশটির নৌসেনারা রোজেলিনে অনুপ্রবেশ করে এবং এটির ক্যাপ্টেন সহ সব নাবিককে অস্ত্রের মুখে বন্দী করে রাখে। তবে তাৎক্ষণিকভাবে তুরস্ক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে অভিযোগ জানানো হলে তল্লাশি অভিযান অসমাপ্ত রেখেই জার্মান নৌসেনারা তুর্কি বাণিজ্যিক জাহাজ ত্যাগ করে চলে যায়। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির নৌবাহিনী EUর পক্ষ থেকে নিযুক্ত আইরিনি বাহিনীর হয়ে ভূমধ্যসাগরে টহল দিচ্ছিল। যুদ্ধ কবলিত লিবিয়ায় অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করার জন্য আইরিনি বাহিনী গঠিত হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা তুর্কি জাহাজে অস্ত্র আছে বলে সন্দেহ করে এটিতে তল্লাশি চালাতে যায়, কিন্তু জাহাজের নাবিকদের বাধার মুখে তাদের দায়িত্ব অসমাপ্ত রেখেই সেটি থেকে নেমে যায়। তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, রোজেলিন জাহাজে করে লিবিয়ায় খাদ্য সামগ্রী ও রং পরিবহন করা হচ্ছিল। শপথ অনুষ্ঠানে হিন্দুস্তান শব্দে আপত্তি, বিধায়ককে পাকিস্তান যাওয়ার পরামর্শ। ভারতের বিহার রাজ্যের বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই হিন্দুস্তান শব্দ ব্যবহার প্রসঙ্গে বিতর্কে আলোড়ন সৃষ্টি হয়েছে। মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বিধায়ক আখতারুল ইমান শপথ গ্রহণের সময়ে হিন্দুস্তানের পরিবর্তে ভারত শব্দ ব্যবহার করতে চাওয়ায় কিছুক্ষণের জন্য বিধানসভায় কার্যত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক নীরজ কুমার বাবলু বলেন, হিন্দুস্তান বলতে যাদের সমস্যা হয় তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। এ জাতীয় লোকদেরকে ভারতে থাকার কোনো অধিকার নেই, ওদের বাড়ি ছেড়ে পাকিস্তান চলে যাওয়া উচিত।
এদিন বিধানসভায় শপথ গ্রহণের জন্য বিধায়ক আক্তারুল ইমানের নাম ডাকার সাথে সাথে তিনি উঠে দাঁড়িয়ে হিন্দুস্তান শব্দে আপত্তি জানান। আক্তারুল ইমানের উর্দু ভাষায় শপথ নেওয়ার কথা ছিল। উর্দুতে ভারত শব্দের পরিবর্তে হিন্দুস্তান শব্দ ব্যবহৃত হয়, কিন্তু বিধায়ক আক্তারুল ইমান প্রোটেম স্পিকারের উদ্দেশ্যে হিন্দুস্তান শব্দের পরিবর্তে ভারত শব্দ ব্যবহার করার আবেদন জানান। বিধায়ক বলেন, হিন্দি ভাষায় ভারতের সংবিধানের শপথ নেওয়া হয়, মৈথিলি ভাষায়ও হিন্দুস্তানের পরিবর্তে ভারত শব্দ ব্যবহার করা হয়। বিধায়ক আক্তারুল ইমানের এই ধরনের সাফাইতে শপথ প্রদানকারী প্রোটেম স্পিকার জিতন রাম মাঝিও বেশ অবাক হয়ে যান। পরে অবশ্য ওই বিধায়ক বলেন তিনি আপত্তি জানাননি, পরামর্শ দিয়েছেন। হংকংয়ে সরকার বিরোধী আন্দোলন, 3 স্বাধীনতাকামীর দায় স্বীকার। হংকংয়ে গেল বছরের সরকার বিরোধী আন্দোলন ইস্যুতে চলমান বিচারে দায় স্বীকার করেছেন জোশুয়া উংসহ 3 স্বাধীনতাকামী ও গণতন্ত্রপন্থী। সোমবার আদালতে হাজির হন তারা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে অন্তত 5 বছরের জেল হতে পারে। তবে স্বাধীনতার জন্য আন্দোলন অব্যাহত রাখবেন বলেই বেজিংয়ের সঙ্গে কোনো আপোষে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে 2019 সালে আন্দোলন উস্কে দেওয়া, নেতৃত্ব দান এবং অংশগ্রহণের অভিযোগ ওঠে। হংকংয়ের উপর চীনা প্রশাসনের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অঞ্চলটিতে বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার হুমকির মুখে বলে দাবি আন্দোলনকারীদের। আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য বাইডেন মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। নির্বাচনী প্রচার অভিযানের সময় বাইডেন বলেছিলেন তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। ব্লিনকেন ও সুলিভান দুজনই 2015 সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তার মন্ত্রিসভার 6 সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন, যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। জো বাইডেন মন্ত্রিসভার অপর 3 সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার মায়োরকাস, জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডাসে থমাস গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভরিল হাইনেস। তবে বাইডেন এমন সময় তার সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যখন এখনও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নির্বাচনী দল সাম্প্রতিক নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। তারা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কথিত নির্বাচনী জালিয়াতি ও কারচুপির অভিযোগ উত্থাপন করেছেন। এসব অভিযোগের সবগুলো এরই মধ্যে খারিজ হয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছেন। ধেয়ে আসছে সাইক্লোন নিভার, ভারতে রেড অ্যালার্ট। ফের অশান্ত বঙ্গোপসাগর, প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। হাতে সময় খুবই কম, প্রবল বেগে আছড়ে পড়বে এই সাইক্লোন। মূলত শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন নিভার। সোমবার এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন। বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে 630 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। দুদিনের মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনে রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসে সাইক্লোন আমফানের পর এবছর দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার, নামকরণ করেছে ইরান। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।